15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ আমি না আব্বু। তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যায় রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগের ড্রেসিং টেবিলের ওপর রাখা কাঁচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে এই আমি কিনে বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন। বসা থেকে উঠে প্রহনের কানে এগিয়ে গিয়ে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। আব্বু বললেই করতে হবে নাকি? লাইফটা আমার, আমি কাকে বিয়ে করব না করব তার সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন মুস্কি হেসে বলল, জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদেরও জীবন, ভুলে যেও না। তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট, তাই বলে আমি আর একটা কথাও না প্রহন। তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তা আর বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। আমার দেখার দরকার নেই, বিয়ে যখন করতেই হবে ওকে ডান। আমি বিয়ে করব, কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলে বিয়ে করতে হবে আর না হলে বিয়ে করতে হবে। মুস্কি হেসে কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল। বিড়বিড় করে বলল, নিজের বাবা মা আজ অপরিচিতের মতো বিহেভ করছে। সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি। বড় 2 ছেলের পর এই মেয়েই যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলো চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই, একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখ পড়ে তো চৌতির ওপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৌতির জন্য। এই রিফাতের নামে এমন কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়ার মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয়নি, পুলিশ কিছু করেনি এই রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কী হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছু হয়নি। আরাম কেদারায় বসে বসে এই সব কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হবার সময় ঘনিয়ে আসছে। প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 1 কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জুনাইদা সর্দার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে। আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণের মতো লাফিয়ে বেড়াচ্ছে। এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয়। জুনাইদার কথা বাড়ালেন না, দ্রুত হেঁটে চলে গেলেন। বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে এইবার বেশ ডাগর ডাগর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজে পেলেন না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, চঞ্চল প্রচণ্ড। সারাদিন চঞ্চলা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাঁক ছাড়ল, চৈতি। চৈতির কোনো সাড়া পেলেন না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চ স্বরে বার কয়েক ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা হাসি হাসছে চৈতি। এই দিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতেই জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়
যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। এই অসময়ে তুই এই পেয়ারা গাছের ডালে কি করিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনে ঢোক গিলল চৈতি। চট জলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারে বসে বাইরের সবুজের সমারোহ প্রকৃতিকে দেখতে ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে একদম ভেজা বিড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা, কোথায় ছিলে এত সময়? বাগানে, পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলি? সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন। চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলা জিজ্ঞেস করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা? চৈতি অবাক চোখে বাবার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছু বুঝতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদা শাড়ির আঁচলে নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর, কিছুদিন পরই হয়তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভিতর অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করে এমন একটা সিদ্ধান্ত নেয়াটা মনে কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছে প্রহন। একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন বাবা মাকে মানানো যেত তাহলে সেনানিবাসে গেলে আর 3-4 বছরে ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করার মতো নিচু একটা কাজকে সে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুংটাং আওয়াজ করে জানান দিচ্ছে সে 12টার ঘরে এসে পৌঁছে গেছে। প্রহন ব্যালকনি থেকে রুমে আসলো। মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে প্রহন, না হলে আজকে আবার সেনানিবাসে ফিরে যেত। বিছানায় সে এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝে মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে হয়তো সম্ভব না। সর্দার সাহেবের পাশে ঘুমিয়ে আছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেব দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা, আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুপুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চাচ্ছেন না রেদওয়ান চৌধুরী। সূর্যের সোনালি আভা জানালার কাছ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই ভুরু কুঁচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল প্রহন। সে আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। 2 হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে বেলা 10টা। 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে। আর রাস্তায় ওই রিফাতের কুটো উক্তির সম্মুখীন হতে হবে না। বড় ভাবি চৈতির রুমে এসে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভুরু কুঁচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে ফেলল, শাড়ি চুরি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে তখনই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ এদিকে আসো, চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। মায়ের এমন কথা আর আগামাতা কিছুই বুঝল না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ড্রয়িং রুমের সবার হই হুল্লোড় ভুরু কুঁচকে দেখছে প্রহন। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটাই কথাই ঘুরপাক খাচ্ছে, বিয়ে।
প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মত আছে, আর মত না থাকলেও কি এসেছে বলুন তো, আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিন ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে, তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠল, ভাই নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় গল্প করছে বসে। তার মধ্যে থেকেই প্রহনের সমবয়সী ইফতি কথাটা বলে উঠল, কিরে প্রহন, বসে আছিস কেন, খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপরই রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছ থেকে বলল, ছেলেটাকে শান্তিমতো একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলতে ওকে এখনই কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখন অনেক কাজ বাকি পড়ে আছে। বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরও কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতির মনটাও আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু মনে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয়ও পায়। তার এখন স্পষ্ট মনে আছে সেবার ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার। বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষিয়ে এক চর মেরেছিলেন মেয়ের গালে। সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গালে। এত দেরি হবার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানের আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে 30 বার কান ধরে উঠবস করতে করতে এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চর খেয়ে রাতে কি যে জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশ পানে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনও হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাওয়ার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার ওপর রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করল চৈতি, আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না? শান্ত কণ্ঠে বলা চৈতির কথাটায় বেশ খারাপ লাগে রূপার। বিছানার ওপর শাড়িটা রেখে 2 হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্চি মেয়ে এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা বলে কি করে বলে দিল? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘেদের আধিপত্য। এখনই যেন টুপ করে গড়িয়ে পড়বে পানি।
রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেয়া যাবে না, এইভাবে ভেঙে পড়তে দেয়া যাবে না। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদিকে বিয়ে দিয়ে পর করে দিতে পারি? বড় ভাবির কথা শুনে মুচকি হাসল চৈতি। রূপা খেয়াল করলে এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই, এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখল সে। আমি শুনেছি ভাবি, আব্বু উঠান থেকে চিৎকার করেছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য। এমনটা তো বিয়ের কনেকে করে, তাই না? ও এই কথা, তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করায় না, চুন দিয়ে করায়। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো, শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোনো রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি। প্রহন যে বেরিয়ে এসে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে শাওয়ার নিতে চলে গেছেন। রেদওয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইল তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহন। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কারোর সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল। এত সময় বাইরে ধুলোবলি শরীরে মেখেছে, টাটকা একটা গোসল না করলে অস্বস্তি জেকে বসবে। সবার সব কথা শুনে গোসল করে নিয়েছিল চৈতি। বড় ভাবি তো বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সব কিছু শুনল সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগেই যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানালার গ্রিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে? সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জেদ করে বসে আছে বিছানার ওপর। মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন। অনেক বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা আমাকে একটা বারও জানিয়েছো বিয়ের ব্যাপারে, জানালে তুমি কি বাড়িতে আসতে? একটা মেসিউর না এমন মেয়ের সাথে কেন আমাকে জড়াচ্ছ তোমরা? তুমি তো মেসিউর, সমস্যা না। প্রহন অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে, অথচ এই মানুষটা কখনোই বাল্য বিবাহকে সমর্থন করতেন না। আজ সেই মানুষটি তার নিজের ছেলের সাথে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি বলেই রেদওয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিনও প্রহনের দিকে তাকে মুচকে এসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহন। শুধু একটা বার বিয়েটা হোক, আর আমিও এই বাড়ি থেকে চাই, আমাকে আর খুঁজে পাবে না। এখান থেকে গেলেই পোস্টিংয়ের জন্য আবেদন করব। মনে মনে কথাগুলো বলে তৈরি হয়ে নিচে গেল প্রহন। প্রহনকে দেখে মুচকে এসে গাড়িতে উঠে বসলেন রেদওয়ান চৌধুরী। ছেলের বউয়ের জন্য লাল টকটকে একটা শাড়ি কিনেছেন রেদওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৈতিকে বউ সাজালে তার 2 ভাবি রূপা আর শিফা। ছোট মস্তিষ্ক আসল কাহিনী বুঝে ফেলেছে সে অনেক আগেই। বিছানার ওপর বউ সেজে পুতুল হয়ে বসে আছে চৈতি। অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে মৌলভী বাজারে এসে পৌঁছেছে প্রহনরা। ঘড়িতে তখন রাত 8টা। সর্দার সাহেব এবং ওনার 2 ছেলে সাদেক ও সজীব আরও কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরীদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষজন তেমন একটা না থাকলেও কম নেই, হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে প্রহনের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদ আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। রূপা দেখেছিল সর্দার সাহেবের চোখের অশ্রু কণা, যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় এখন রাত 11টা 20। নিজের রুমের বিছানার এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়।
অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদওয়ান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা। বসার ঘরের সোফায় বসে পান চিবোতে চিবোতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাইত হইছে, এত রাইতে আমি আমার নাতনিরে নিয়ে যাইতে দিতাম না। বাসার ঘর সাজান, লাগলে চৈতির ঘরে সাজাও। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। কি বলে এই মহিলা? মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় হচ্ছে, এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশেই বসে ঝিমোচ্ছে ইফতি সহ অন্য সব কাজিনরা। দেখো দাদুমণি, জামাইয়ে বা কইব সব চুপ কইরে শুনবি। রুমের ভেতর আইলেই সালাম করবি, একদম মাথা উঁচু করে তাকাবি না। চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করলো, প্রত্যুত্তর করলো না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপা আর শিফাকে সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখি ভাবিকে। চৈতি ফ্যালফ্যাল করে চেয়ে রইল রূপার মুখপানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো প্রহন। নিজের ওপর প্রচণ্ড বিরক্ত সে। ছুটিতে বাড়ি না আসলে বিয়েটা করতে হতো না। আর একবার যদি সিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রহনের চোখ পড়ল বিছানার ওপর লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর ওপর। চুলগুলো ছাড়া, পাশের বালিশের ওপর ছড়িয়ে আছে, ফ্যানের বাতাসে উড়ছে অবাধ্য চুল। প্রহনের হঠাৎ করে মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও সে কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যাস নেই চৈতির। রূপা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দিতেই নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদয়ে। এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৌতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘরে নড়েচড়ে উঠল চৈতি। হুঁশ ফিরল প্রহনের। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহনকে বেরিয়ে যেতে দেখল না কেউ। চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহনের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতে হিমশিম খেতে হবে। বসার মতন কিছু না পেয়ে বাগানের ঘাসের ওপর বসে পড়ল প্রহন। সময় কি অদ্ভুত! 2 দিনের মধ্যে এক নিমিষে জীবনের মোড় ঘুরিয়ে দিল। এমনভাবে বিয়ে করতে হবে ভুলেও ভাবিনি। একটা 15 বছরই কিশোরীকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিছিয়ে একটা মেয়ে আমার বউ ভাবা যায়? একটা দুষ্টু মশা সেই কখন থেকে প্রহনের কানের কাছে গান গেয়ে যাচ্ছে। প্রহন যতবারই মশাটাকে মারতে যায় ততবারই মশাটা হাত ফসকে বেরিয়ে যায়। বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিসির সাথে বিয়ে দিল, আর সেই পিসি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানালাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত, আলোকরশ্মির মাধ্যমে ঠিক তখনই সে আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এত আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতেই চোখ জুড়ে নিদ্রারা এসে ভিড় করার চেষ্টা করল। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কঁচলাতে কঁচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রাভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল।
বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতেই নিজের শরীরের এলোমেলো কুঁচির ভাঁজ হয়ে কুঁচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালের সবকিছু মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে ধক করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে। বুঝে ওঠার চেষ্টা করলো রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর কিছু ভাবল না, আসলে তার ভাবতে আগ্রহ হলোই না। তাই তো বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য স্নানঘরে চলে গেল। সারা রাত নির্ঘুমে কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আসছে প্রহনের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে। বাগানের দিকটায় খেয়াল করেননি তারা। খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের ওপর শুয়ে আছে একজনের ছেলে আর একজনের একমাত্র মেয়ের জামাই। ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে। পাখির কিচিরমিচির শব্দে আর বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারল না প্রহন। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে গেলে হাতের মুঠে বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বক্স। বক্সটা দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিল নতুন বউকে দেওয়ার জন্য। বক্সটা খুলে তার ভেতর একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন। মোবাইল খুঁজেও পেল না। রাতে পিসির বিছানার উপরে রেখে এসেছে মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল। উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা। সেখানে বসে মুখে গুলু লাগাবে। কারো কোনো প্রশ্ন উত্তর দিবে না, কিন্তু তার আগে মোবাইলটা নিতে হবে। মুখ দিয়ে বের হতেই বিছানার উপর শিফাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। শিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো। এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটল। রূপা এসেছে। দরজা বন্ধ করতে করতে শিফার দিকে প্রশ্ন ছিল, মেজো, চৈতিকে কি কখনো নিজে থেকে শাড়ি পরতে দেখেছিস? ও কি ঠিকমতো শাড়ি পরতে পারে না? সামলাতে পারে বলতো? রূপার কথার উত্তর দিল শিফা। শাড়ির ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দেব। ব্লাউজ আর পেটিকেট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় রূপা চৈতির বা হাত দাঁড় করিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, আমাদের ননদদাই রাতে কি উপহার দিয়েছে বললে না তো ননদিনী? কই, কেউ কিছু দেয়নি তো? দেয়নি মানে? প্রহন রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে শিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে লাগলো। রূপা চৈতির মুখের দিকে তাকে মুচকে এসে বলল, তুমি আসলে অনেক ছোট। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজা খুলে প্রহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকে মুচকে হাসলো রূপা। প্রহনকে ভেতরে আসতে বলে শিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজের রুম থেকে বের হয়ে যায় রূপা। রূপার ইশারা বুঝতে পেরে শিফাও শাড়িটা বিছানার উপর রেখে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পর এই প্রথম প্রহনকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এত সময় মোবাইলটাকে খেয়াল করেনি কেউ। প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিড়বিড় করে চৈতি বলে উঠল, উনি আমার স্বামী। নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাবে। চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন প্রহনের বড় মামি। লাল পের কালো শাড়ি পরিহিত কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন থমকে গিয়েছিল প্রহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখ ফেরানো দায়। বাঁ হাত দিয়ে মাথার চুল এলোমেলো করতে করতে সোফায় বসে পড়ল। জুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দেই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি। জুনাইদা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন। রূপার সাথে যেতে চাইলে বারণ করে দেন তিনি। মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সব কিছু জানতে হবে কেন? চৈতির রুমে এসে দরজা বন্ধ করে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা। আলমারি খুলতেই পেয়ে গেলেন শাড়িটা।
রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, শাড়িটা নিয়ে এসে বিছানার ওপর রাখলেন জুনাইদা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। মা কিছু বলার আগেই চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতেই কি হবে আম্মু? জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাবা বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এসব বুঝাই বলতো? আচ্ছা বাদ দে এইসব, আমি কি বলি শোন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আর একটা বাবার বাড়ির লোকজনকে নিয়ে। জুনায়েদের এই সব কথায় কিছুটা বিরক্ত হলো চৈতি, কথাগুলো শুনতে ভালো লাগছে না তার। মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকে হাসলেন জুনাইদা। কথা ঘোরানোর জন্য বলে উঠলেন, আমার চঞ্চল হরিণীর ন্যায় কন্যা, আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো? মেয়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৈতি। গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমেষে। মেয়ের কপালে চুমুখে আদুরে গলায় বললেন, এইভাবে হাসি খুশি থাকবি সবসময়। বিয়ে দিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে ফেলেছি। তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা। মায়ের কথা শুনে মলিন হেসে চৈতি বললাম, তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে তাকে। মেয়েরা তো প্রশ্নের উত্তর কি করে দিবেন তিনি। তোর জীবনটা সুন্দর করতে হবে মা, এখান থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগতো তোর। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে সর্দার পরিবারের একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার, এটি কি আমার পরিচয় না? চুপ কর চৈতি, আর একটা কথাও না বলবি। আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। এখন না হলেও একদিন না একদিন ঠিক বুঝবি, মিলিয়ে নিস তখন। চৈতি চুপ হয়ে গেল, আর একটা কথাও বাড়ালো না। যা হচ্ছে হোক, আটকানোর ক্ষমতা নেই তার। জুনায়েদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। কিরে ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো বল? ইফতির কথা শুনে মাথা তুলে ইফতির দিকে তাকালো প্রহন। দেখ ভাই, মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই, উল্টাপাল্টা কথা বলে রাগাবি না আমাকে। তবে যাই বলিস না কেন, তোর কিশোরী বউটা কিন্তু অনেক জোশ। আমি যদি তোর জায়গায় থাকতাম, বিয়ে করতে পেরেও এত জেদ করে বসে থাকতাম না। ইফতির বলা কথাটা কর্ণকুহরে যেতেই রাগে শরীর গিজ গিজ করে উঠল প্রহনের। ইফতিকে ঠাটিয়ে কয়েকটা চর মারতে পারলে শান্তি লাগলো। নিজেকে সামলিয়ে বসা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন। মেয়ের বিদায়ের সময় সর্দার সাহেব চৈতির হাত প্রহনের হাতে তুলে দিয়ে কান্না ভেসে কণ্ঠে বলেছিলেন, ছোট থেকে খুব বেশি আদরেই বড় করেছে আমার কলিজার টুকরা মেয়েটাকে। আমার সেই যত্ন করে বড় করা সোনার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য। আমার মেয়েকে সুখে রেখো। প্রতি উত্তরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের, শুধু মনের ভেতর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতই যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিলে কেন? মনের কথা মনেই থেকে গেল, মুখ ফুটে আর কথা বেরিয়ে আসতে দেয়নি প্রহন। কিছু প্রশ্নের উত্তর নিজেকে খুঁজে বের করতে হবে। তখনই হঠাৎ মনে পড়ল, বেশি সুন্দরী দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল? আবার মনে হলো না, এর চেয়েও কত সুন্দরী আছে, হয়তো অন্য কোনো কারণ। ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করল না প্রহন। সর্দার বাড়ির সবাই যখন চৈতিকে বিদায় দিতে ব্যস্ত, তখন চৈতি অবাক হয়ে শুধু দেখছে সবাইকে। খারাপ লাগছে খুব। এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখল চৈতি। সবার চোখে আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠের রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও আজ শ্রাবণের ধারা নামার জন্য বেকুল হয়ে ছটফট করছে। সে খবরকে রাখে কেউ না। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার মুহূর্তগুলো ভীষণ বিষাদে ঘেরা থাকে। ছোট থেকে যাদের সাথে পথ চলা শুরু, হঠাৎ করে মাঝপথে নতুন অতিথির সাথে জীবনের পথ চলতে হয়। কি অদ্ভুত নিয়ম! প্রচণ্ড কান্না পাওয়ার পরও চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে দেয়নি চৈতি। বুকের ভেতর ঝড়ের সাথে নিজেই মোকাবেলা করে গেছে। তীব্র ভালোবাসা যেমন কাছে টানে, ঠিক তেমনই তীব্র অভিমান অনেক দূরে নিয়ে যায়। বাবা মায়ের প্রতি যে অভিমানটাই জন্মে গেছে চৈতির মনে, মেয়েটা যে বড্ড অভিমানী। সন্ধ্যা হলো, ঘরে ঘরে সাজক বাতি জ্বলে উঠল। একটু পরে মসজিদের মাইক থেকে ভেসে আসবে নামাজের আহ্বানের সুর।
মিনিট 20 আগেই বাড়ি এসে পৌঁছায় প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত, নতুন জায়গায় নতুন পরিবেশে কেমন যেন ভয় ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ, পরিচিত বলতে শুধু রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন। এনাদেরকে আরও কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দিয়ে গেছে সেই একই অবস্থায় থমেরে বসে আছে সে। বাড়িতে হলে এতক্ষণে 3-4 বার সারা বাড়ি চক্কর দেওয়া হয়ে যেত। চৈতির বেশ জল তেষ্টা পেয়েছে। প্রহনের রুমের কোথাও পানির জগ দেখল না সে। এত বড় রুমে একটা পানির জগও বোতল নেই। ধুর। রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে দরজার দিকে তাকালো চৈতি। প্রহন এসেছে। বিছানার উপর বসে থাকা চৈতির দিকে এক পলক তাকিয়ে কাভার্ড থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখন পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন। শুনতে পাবেই বা কি করে? চৈতি যে তার সামনে এখনও টু শব্দটিও করেনি। গোসল করে গামছার জন্য তোয়ালে নিতে ভুলে গেছে প্রহন। ওয়াশরুমের দরজা কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে তার প্রথম কথা ছিল, বেলকনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দিবা পিসি? প্রহনের দিকে তাকালো চৈতি। অর্ধেক মাথা বের করে আছে, চুল থেকে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি। চৈতি বিছানা থেকে নেমে ব্যালকনি থেকে তোয়ালেটা এনে প্রহনের হাতে দিতেই তার হাতের সাথে স্পর্শ করে। মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জেনে দরজা বন্ধ করে দিল। দরজার কাছ থেকে সরে আসতে আসতে চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটির সাথে কি করে কাটাবে সে? ভাবতে অস্থির অস্থির লাগছে মনে। উনি যে আমার ভীষণ অপরিচিত কেউ একজন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখলো বিছানার উপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজন তোমার? প্রহনের সায় পেয়ে চৈতি মাথায় নিচু করে উত্তর দিল, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই প্রথমবার প্রহন নিজের নবনী কিশোরী বউয়ের কণ্ঠস্বর শুনল। কি মিষ্টি শোনালো কথাটা। মেয়েটার কণ্ঠস্বর সত্যি কি এত সুন্দর, নাকি আমার কানে শুধু সুন্দর লাগলো? প্রহন দরজার কাছে এগিয়ে গিয়ে গলার স্বর উঁচু করে বলল, আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সামনে থাকা কাজলকে দেখে বলেন, কাজল, প্রহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপ্পি নামাজ পড়েনি। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবত প্রহনের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিল সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েই গেল। ডাইনিং টেবিলের উপর রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে প্রহনের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। পিসি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। প্রহন হাতের তোয়ালেটা চৈতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ব্যালকনিতে এটা মেলে দিয়ে আসো যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের আদর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পা বাড়াতে যাবে, তখনই শাড়ির কঁচির সাথে পা আটকে পড়ে যেতে যেতে পড়ল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতির। দ্রিম দ্রিম করে হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশে। হৃদয় স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। চোখ মুখ হিঁচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটি মিটি হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহন চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকেই এখনো সামলাতে পারো না পিচ্ছি? আর এই শাড়ি কি করে সামলে রাখবে? চৈতি মিনমিন গলায় উত্তর দিল, শাড়ি পরার অভ্যাস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। প্রহন এগিয়ে আসলো চৈতির দিকে। চৈতির সামনাসামনি বসে মুখটা চৈতির মুখের কাছাকাছি এনে বলল, শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়ে বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝাল ঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথা এই প্রথম শুনেছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নিয়ে পড়ল। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক আদর দেখে ভীষণ ভালো লাগা কাজ করল। দরজায় টোকা পড়ল। প্রহন বসা থেকে উঠে দাঁড়ালো। দরকার দিকে তাকে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আম্মু কোথায়? রুমের ভেতর প্রবেশ করতে করতে কাজল উত্তর দিল, ফুপ্পি নামাজ পড়েছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে।
কাজলের হাত থেকে পানির জগ নিয়ে প্রহন বলে উঠল, দেয়া হয়ে গেছে, এবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রহন ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো আমার সে ছোট একটা মেয়েকেই বিয়ে করেছ, তারপরে এত মেজাজ আমার ওপর দেখাতে এসো না। চৈতির দিকে তাকে কথাগুলো বলে রেগে প্রহনের রুম থেকে ত্যাগ করলো সে কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের ওপর পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বাঁধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি, মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছু বুঝতে পারল না চৈতি। সব তার মাথার ওপর দিয়ে গেল, কিন্তু প্রহনের বাচ্চা পিসি বলে ডাকার ডাকগুলো প্রচণ্ড বিরক্ত হলো চৈতি। কি আজব, আমি কি এখনো ছোটবাবুদের মতো যে আমাকে বাচ্চা রাখতে হবে? ধরিত্রী তখন নিশিথিনীর গাঢ় আমায় ছেয়ে গেছে, তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্ন শব্দে বারংবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার সালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন ছটফট করছে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। প্রহন যে সে বেরিয়েছে আর ফেরেনি। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। একটা মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করেছেন চৈতির মধ্য দিয়ে। চৈতিকে নিজের মেয়ের চোখে দেখেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই প্রস্তাব দিয়ে বসেছিলেন, আপনার আদরের মেয়েকে আমাকে দিবেন ভাই। কথা দিচ্ছি কখনো অনাদরে অবহেলায় রাখব না। সর্দার সাহেব প্রতি উত্তরে বলেছিলেন, কোন অধিকারে? রেদওয়ান চৌধুরী উঁচু গলায় বলেছিলেন, আমার একমাত্র ছেলের বিয়ে বউয়ের অধিকারে। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছে পিসি? পুরুষালীর ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে কখনো অন্য পুরুষের কথা শুনে অভ্যস্ত না। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগলো চৈতির দিকে। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মন খারাপই কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হলো প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞেস করলো, বাচ্চা তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো, ঠিক তেমনি প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হলো সে রেগে আছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পিঠে কিল ঘুষি মেরে হাত ব্যথা করে ফেলতো, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, এত সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রহন উত্তর দিল, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলে ডাকছি। এইসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? হাল ছাড়ল চৈতি। অযথা তর্ক করে লাভ নেই। চৈতি চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিসি? ছোট থেকেই যখন কাউকে নিজের নাম বলতো তখন সবাই মুচকে একটা হেসে বলতো, বাহ বেশ সুন্দর নাম তো, কে রেখেছে? চৈতি বেশ খুশি হয়ে উত্তর দিল, আমার আব্বু। কিন্তু এই প্রথম প্রহনের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেল চৈতি। কারো নাম শুনে কেউ এমন আজব প্রশ্ন করে তা জানা নেই চৈতির। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও বলে উঠল, পিসি উত্তর দিচ্ছ না যে? মা বলেছিল সেদিন রোদ্র ছিল, খা খা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা গ্রীষ্মের উত্তপ্ত কোনো একদিনে। তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকে শান্ত করে দিয়েছে। সে খবর কি জানে প্রহন? না, জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11টার ঘর পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো প্রহন। তারপর রাশ ভারী গলায় বলল, খেয়েছো বাচ্চা? চৈতি ছোট্ট করে উত্তর দিল, ভালো মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছে, ভেরি গুড। প্রহন ব্যালকনি থেকে রুমের ভেতর যেতে যেতে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়বেছি।
প্রহনের পেছন পেছন চৈতিও এলো। বেশ কিছুক্ষণ যাবত একটা কথা বলবে বলবে করেও বলা সাহস হয়ে উঠছে না চৈতির। ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে বলল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। চৈতির দিকে তাকালো প্রহর। নতুন জায়গায় যে মেয়েটার মন কেন খারাপ ছিল তা এইমাত্র বুঝতে পারল সে। পকেট থেকে মোবাইল বের করে বলল, তোমার আব্বুর নম্বরটা আমার কাছে নেই পিসি, আমার মুখস্থ আছে। ওয়েল, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের উপাস থেকে হ্যালো কে বলে গেছে টানা 1 মিনিট। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আছে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসে, এমন করলে কেন পিসি? চৈতির সোজা সাপটা উত্তর, জানি না। প্রহন আর কিছু বলল না এই ব্যাপারে। সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এতবার বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছে? মনে মনে ভাবল চৈতি। মনের মধ্যে ভেসে ওঠা প্রশ্নটা করেই ফেলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠে চৈতির কাছে আসতে ঘাবড়ে গেল চৈতি। হাসলো প্রহন। নিজের মুখটাকে চৈতির মুখের কাছে নিয়ে গিয়ে মুচকে এসে বলল, তুমি এখন অনেক ছোট পিসি, বুঝবে না। অন্তরিক্ষ জুড়ে তেজনিধি দিনমণির আধিপত্য বিস্তার করছে। ভোর হয়েছে যে, সূর্য যেন আজ খেপেছে। সে তার কি তেজ! জানালার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটুপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর নেত্রের ওপর। ঘর মাঝেই ভুরু যুগল কুঁচকে ফেলল সে। আনন্দ যেন ঝলসে যাচ্ছে তীব্র ক্ষিপ্ত রোদে। 2 হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসল চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানাভরা হয়ে গেল। সকাল 10:34। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। নিদ্রারা ধরা দেয়নি তাকে। ফজরের আজানের আগে শয়তান এমন ঘুম পাড়িয়ে দিয়েছিল যে সেই ঘুমে কিছুক্ষণ আগেই দিনমণির ঝাঁঝালো আলোতে ভাঙল। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতির। ব্রাশটা তো বাড়িতে রেখে এসেছে। মন খারাপ করে আবারও বিছানার উপর বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রহন। বিছানায় বসে থাকা চৈতির দিকে তাকে বলল, পিচ্ছি, ঘুম ভাঙল? চৈতি প্রত্যুত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহনের বদন পানে চেয়ে রইল। পেছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিল চৈতির দিকে। অবাক হলো চৈতি। না বলতে বুঝে গেলেন কি করে। প্রতি উত্তরে মুচকে এসে প্রহন বলল, দ্রুত মুখ ধুয়ে আসো পিসি, আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছু না খেয়েই। আরেক দফা অবাক হলো চৈতি। মনে মনে ভাবল, আমার আম্মুর মতো এনারাও কত ভালো। নতুন বউ এতবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আগে কোথাও দেখেছেন কি আপা? সোফায় বসে থাকা মিসেস ইয়াসমিনের মুস্কি হাসলেন নিজের ভাইয়ের বউয়ের কথায়। অধর জুড়ে হাসির রেখা টেনে উত্তর দিলেন, বউ না তো, চৈতি তো আমার মেয়ে। আর বাড়ির মেয়ে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন সব মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হতেই পারে। হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতো ঘুমায়নি, তো একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। হুট করেই তো আর সব কিছু মানিয়ে নেওয়া যায় না। মানিয়ে নিতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুখ ঝামটা দিয়ে সে স্থান ত্যাগ করতে করতে প্রহনের বড় মামি বলে উঠলেন, বেশি মাথায় তুলিয়েন না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে, সে দেখা যাবে। আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানো উত্তম তোমার জন্য, বুঝতেই তো পারছো। আমি ছেড়ে কথা বলবো না। অপমানিত হয়ে রেগে গটগট করে চলে গেলেন প্রহনের মামি। মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এই দীর্ঘশ্বাসে কোনো আফসোস বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির। জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারা তৃপ্তির। রাতে সোফার একপাশে শুয়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে প্রহনের। ঘুমায়নি ঠিক মতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো, তবুও সে ঘুমিয়েছিল যে। বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে, এমনিতেই কেমন চুপসে যায় প্রহনের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল, প্রহন তখন আখি জোড়া বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়েছিল।
প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রহনের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। পিসি, একটা কাজ করতে পারবে? জি বলুন। আগে নাস্তা করে আসো যাও, তারপর বলবো। বুঝেছো পিসি? চৈতি ছোট্ট করে উত্তর দিল, হুম। সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বসা থেকে উঠে এগিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। ওনাকে দেখে হাসলো চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করেছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না। মেয়ের অভাব যে পূরণ হয়েছে, এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায়? নাস্তা করা শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল, পিচ্ছি, তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন। চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না। মেয়েটা লজ্জা পাবে দেখে, তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা, আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? মিসেস ইয়াসমিন মুচকি এসে বললেন, একদমই না। রূপকথার রাজ্যে রাজার যে রাজকন্যা আছে, ঠিক তার মতন দেখতে আমার সোনামাকে। কথাটা বলেই চৈতির কপালে চুমু খেলেন মিসেস ইয়াসমিন। রুমে যা, প্রহন ডেকেছে। চৈতির চোখ ছোট ছোট করে বলল, প্রহনকে? চৈতির এমন প্রশ্ন শুনে মিসেস ইয়াসমিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। পরক্ষণে মনে হলো এমন প্রশ্ন করাটা অস্বাভাবিক নয়। বিয়ের আগে তো মেয়েটা প্রহনকেই তো দেখেনি, তাহলে নাম না জানা এটা অস্বাভাবিকের ক্ষেত্রে পড়ে না। মিসেস ইয়াসমিন মুচকি হেসে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলের নাম প্রহন চৌধুরী। সম্পর্কে যে তোর স্বামী হয়, আর এখন থেকে মানুষজন তোকে মিসেস প্রহন চৌধুরী বলে ডাকবে, বুঝলি মেয়ে? এখন যা, ওপরে রুমে যা, দেখে কেন ডাকছে। চৈতি চুপ করে বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আনমনে কয়েকবার আওড়াতে লাগলো, মিসেস প্রহন চৌধুরী। নামটা তার বুকের বা পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমের দরজার দিকে তাকিয়ে আছে প্রহন, পিচ্ছি বউর অপেক্ষা। এক পা দুপা করে এগিয়ে এলো চৈতি। তাকে দেখেই প্রহন জিজ্ঞেস করলো, এই পিচ্ছি, 1 ঘন্টা লাগে নাস্তা করতে? চৈতি আনমনে উত্তর দিল, মিসেস প্রহন চৌধুরী। চৈতির কথাটা কানে আসতেই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রহনের। শোয়া থেকে উঠে বসে বলল, কি পিসি, এটা তুমি কি বললা? হুঁশ ফিরল চৈতির। দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরে মনে মনে বলল, ইস, কি বলে ফেললাম আমি এটা। প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রহনের দিকে। হাবভাব এমন যে প্রহন যদি আরও কিছুক্ষণ এই একইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দিবে। হাসি থামে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিসি, এই সব কথা কে বলেছে তোমাকে? চৈতি মাথা নিচু করে উত্তর দিল, ভালো মা। আম্মু বলেছে এই কথা? বাহ, খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি। প্রহন আবারও আগের ন্যায় বিছানায় শুয়ে পড়ল। তারপর চৈতির উদ্দেশ্যে বলল, ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওটা নিয়ে আসো তো পিসি। বাধ্য মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। ঘাড়ে মালিশ করে দাও, ব্যথা করছে খুব। চৈতি সংকোচ বোধ করল। আঙুলের ডগায় মলম নিতে গেলেই থর থর করে কেঁপে ওঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পরও চৈতির কোনো সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকে গোপন একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আসলে অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না। চৈতি মেয়েলি কণ্ঠে নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঘরোয়াভাবে বউ ভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বউ ভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে। ছাদের এক কোনায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজে তদারকি করেছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা।
কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে আমি পারি না। শোয়া থেকে উঠে বসলো প্রহন। চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। মিসেস ইয়াসমিন মুচকি এসে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর হাতের জিনিসগুলো রাখলেন। তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন, এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বউ ভাতের জন্য সাজিয়ে দেব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল? ও তোমার মেয়ে, এখন যাও তুমি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠে মলম দেখে জিজ্ঞেস করলেন, হাতে মলম কেন, কি হয়েছে? ওনার ঘাড়ে ব্যথা করছিল, তাই মালিশ করে দিয়েছি। চৈতির কথা শুনে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্বামী সোহাগে হয়ে থাকিস। এখন যা তো, ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। মিসেস ইয়াসমিনের কথা বুঝতে না পেরে চৈতি কৌতূহলে জিজ্ঞেস করে বসলো, সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজ যে তোর বউ ভাত মা, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণে মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আশ্রে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেয়ে ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলার হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে আলতো করে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন। আমার কাজ তো শেষ, তুই আসলি সঠিক সময়ে, আয় ভেতরে আয়। আমি যাই, এখন অনেক কাজ বাকি আছে। প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতর এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দিল, পিচ্ছি কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছেলেও জবাব দেয় না সে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হলো প্রহন, রুমের ভেতর থেকে কি আবার কোথাও গায়েব হয়ে গেল নাকি? কি আশ্চর্য! পরক্ষণে মনে হলো হয়তো ওয়াশরুমে গেছে। প্রহন ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ালো। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্য মূলত ব্যালকনিতে যেতে হবে। ব্যালকনিতে আসতে আঁখি জোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরো কয়েক দফা বেড়ে গেল, যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তার সামনে পড়তেই হলো। লজ্জায় আনন্দ জুড়ে ছেয়ে গেল লাল আভা। গাল লাল হলো, নাক লাল হলো, কান অব্দি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখল, খুব কাছ থেকেই দেখল তার নবীনা কিশোরীর বউয়ের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন। চৈতির চোখ মুখ খিঁচে মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসে বলল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজেগুজে হাজব্যান্ডের সামনে যেতে এত লজ্জা? প্রহনের নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়তে শরীর জুড়ে ঝংকার দিয়ে উঠল। লজ্জাবতী গাছের মতো একেবারে নুয়ে পড়ল কিশোরী। চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন। তোয়ালে নিয়ে চলে যেতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাকে এত সুন্দর লাগছে না, বুঝতে পেরেছি। রূপকথার সেই গল্পের শেওড়া গাছের পেতনির মতো লাগছে। তোমাকে আমি এখন থেকে পিসি পেতনি বলেই ডাকবো। হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই
আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলেজের টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হলো সর্দার সাহেবের। বাবার আদরের রাজকন্যা যে চৈতি, সে আদুরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটাকে দেখে অভিমানরা উপে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে, কপালে মুখে আদুরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? কান্না আটকে রেখে ধরা গলায় ছোট্ট করে জবাব দিল, বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদাও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রুমা, শিফা, সজীব, সাদিক সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালেন। রেদওয়ান চৌধুরী একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনও তাকে একটা বাবার জন্য বাবা বলে ডাকলো না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন। ক্যান্টনমেন্টে থাকলে সবসময় ক্লিন শেপ করা লাগতো। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেপ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। ফর্সা লোমোর সাথে ব্র্যান্ডের কালো ঘড়িটার রং বেশ মানিয়েছে তাকে।